প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমরা আনন্দিত এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স কোড 21195। কোর্সের নাম প্রধান বৈদেশিক সরকারসমূহ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। লেকচার নম্বর 4। লেকচার শিরোনাম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। আমি ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও এর ক্রমবিকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নিয়ে আলোচনা করার পূর্বে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রটি সম্পর্কে একটা এর পরিচিতি জানার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের সরকারি নাম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। এটা উত্তর আমেরিকা আর অবস্থিত 50টি রাজ্য, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা ও 5টি স্বশাসিত অঞ্চল নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশটি আমেরিকা নামেও পরিচিত। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে এর 48টি রাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসি অঞ্চল শহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি এর পশ্চিম পাশে প্রশান্ত মহাসাগর এবং পূর্ব পাশে আটলান্টিক মহাসাগর অবস্থিত। এর উত্তরে কানাডা এবং দক্ষিণে রয়েছে মেক্সিকো। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি রাজ্য আলাস্কা রাজ্যটা রয়েছে হলো মহাদেশের উত্তর পশ্চিমে, এবং এই রাজ্যটির পূর্ব সীমান্তে রয়েছে কানাডা এবং পশ্চিম সীমান্তে রয়েছে বেরিং প্রণালী পার হয়ে রাশিয়া, এবং হাওয়াই দ্বীপপুঞ্জটির হলো মধ্য প্রশান্ত মহাসাগর অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের 5টি অঞ্চল যুক্তরাষ্ট্রের অধীন। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় 98.3 লক্ষ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 32,80,00,000। সামগ্রিক আয়তনের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। আবার জনসংখ্যার হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ বিশ্বের সর্বাপেক্ষা বৈচিত্র্যমণ্ডিত বহুজাতিক সমাজ ব্যবস্থা। বহু দেশ থেকে বিভিন্ন জাতি মানুষের অভিবাসনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আজ একটি বহুসাংস্কৃতিক দেশ। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে এটা একটা ল্যান্ড অফ ইমিগ্রেন্ট বা অভিবাসীদের দেশ। সারা পৃথিবীর সকল দেশের লোকেরাই এখানে এসে একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে গড়ে তুলেছে। তো এই জন্যই এটা একটা বহুসাংস্কৃতিক দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি। এর 2020 সালের আনুমানিক জিডিপির হার ছিল 22.321 ট্রিলিয়ন মার্কিন ডলার, নামমাত্র বিশ্ব জিডিপির 1/4, এবং ক্রয় ক্ষমতার সক্ষমতায় বিচারে জিডিপির 1/5। এর মাথা পিছু আয় 67,426 মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি, অনেক দিক থেকে এটা বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক দেশ এবং দ্বিতীয় বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ বটে। যদিও এর জনসংখ্যা বিশ্বের মাত্র 4.3%, কিন্তু বিশ্বের মোট সম্পদের 29.4% অধিকারী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এটি বিশ্বের সর্বাপেক্ষা সামরিক শক্তিধর রাষ্ট্র। বৈশ্বিক সামরিক ব্যয়ের 1/3 ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই রাষ্ট্র আন্তর্জাতিকভাবে একটি রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতিসংঘের
আমেরিকা যুক্তরাষ্ট্রের সংস্থা OAS, ন্যাটো এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থারও প্রতিষ্ঠাতা সদস্য এটি, এবং এটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য। আমরা জানি নিরাপত্তা কাউন্সিলে 15 জন সদস্য রয়েছে, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম একটি সদস্য। মার্কিন সংবিধানের উদ্ভব এবং ক্রমবিকাশ আলোচনা করতে গেলে আমরা জানি যে এর সাথে বর্তমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রয়েছে, এর সংবিধানের ইমিডিয়েট পূর্বে যে সংবিধানটা রয়েছিল ওটাকে আর্টিকেল অফ কনফেডারেশন বলা হয়। যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন স্বাধীন হয়েছে তার পরবর্তীতে কন্টিনেন্টাল কংগ্রেস এই আর্টিকেল অফ কনফেডারেশন গ্রহণ করেছিলেন। আর্টিকেল অফ কনফেডারেশন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সংবিধান। 1776 সালের মধ্যভাগ থেকে 1777 সালের মাঝামাঝি সময়ে দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস এর খসড়া রচনা করেছিলেন। 1781 সালের প্রথম দিকে আর্টিকেল অফ কনফেডারেশন 13টি অঙ্গরাজ্যের অনুমোদন পায়। আর্টিকেল অফ কনফেডারেশন কেন্দ্রীয় সরকারকে সামান্য ক্ষমতা দেয়। কনফেডারেশন কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু তার প্রয়োগ করার কোনো ক্ষমতা ছিল না। আর্টিকেল অফ কনফেডারেশন সংশোধন সহ বেশিরভাগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য 13টি অঙ্গরাজ্যের আইন পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের অনুমোদন প্রয়োজন হতো। উল্লেখ্য যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন শুরু হয়েছিল মাত্র 13টি অঙ্গরাজ্য নিয়ে এই রাষ্ট্রটা যাত্রা শুরু করেছিল। এই জন্য এখানে 13টি রাজ্যের কথা বলা হয়েছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি রাজ্যও রয়েছে। তো বর্তমান সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধানটি রয়েছে সেই সংবিধানটি একটি সাংবিধানিক সম্মেলনের ফসল। 1787 সালের 21 জানুয়ারি কনফেডারেশন কংগ্রেস সরকার পরিকল্পনা প্রণয়নের জন্য ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য সমূহের প্রতিনিধিদের একটি সম্মেলন আহ্বান করা হয়। এই সম্মেলনটি আর্টিকেল অফ কনফেডারেশন পুনর্বিবেচনা করা হয় এবং নির্ধারিত দিনে 14 মে 1787 সালে শুধুমাত্র ভার্জিনিয়া ও পেনসিলভানিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাই কোরামের অভাবের কারণে এই সম্মেলনটির উদ্বোধনী সভাটা স্থগিত করা হয়েছিল। 25 মে তারিখ 7টি রাজ্যের একটি কোরামে মিলিত হয়েছিল এবং আলোচনা শুরু করেছিল। অবশেষে 12টি রাজ্য 74 জন প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিত্ব করার কথা থাকলেও 55 জনের উপস্থিত ছিলেন এবং সর্বশেষ স্বাক্ষর করেছিলেন মাত্র 39 জন। 12 সেপ্টেম্বর কনভেনশনে উপস্থাপিত চূড়ান্ত খসড়া সংবিধান 7টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা, একটি মুখবন্ধের অনুমোদন রয়েছে। মরিস সংবিধানের প্রাথমিক লেখক ছিলেন। কংগ্রেসে উপস্থাপনের জন্য সংবিধানের সাথে একটি প্রস্তাবিত চিঠিও কমিটি পেশ করে এবং 17 সেপ্টেম্বর সোমবার জ্যাকব সাল্লাস কর্তৃক নকশাকৃত চূড়ান্ত নথি কনভেনশনের সর্বশেষ অধিবেশনে গৃহীত হয়। সম্মেলন শেষে 11টি স্টেট প্রতিনিধি দল এবং নিউ ইয়র্কের একমাত্র অবশিষ্ট প্রতিনিধি আলেকজান্ডার হ্যামিল্টন দ্বারা প্রস্তাবটি গৃহীত হয়েছিল এবং 1788 সালের 13 সেপ্টেম্বর মহাদেশীয় কংগ্রেস এই নতুন সংবিধান কার্যকর করার জন্য একটি প্রস্তাব পাশ করে। 1789 সালের 4 মার্চ নতুন সংবিধানের আওতায় যুক্তরাষ্ট্র সরকার কাজ শুরু করে। 1789 সালের 30 এপ্রিল জর্জ ওয়াশিংটন দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উত্তর ক্যারোলিনা এবং রোড আইল্যান্ড উভয় পরবর্তীতে যথাক্রমে 1789 সালের 21 নভেম্বর এবং 1790 সালের 29 মে তারিখে সংবিধান অনুমোদন করে। এটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ব্যাকগ্রাউন্ড। আমরা বিস্তারিত আলোচনা করার এখানে সুযোগ কম, যেহেতু এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করছি না। এখানে উল্লেখ্য যে মার্কিন সংবিধান এই সংবিধান সম্মেলনে আমরা নানা ধরনের বিতর্ক দেখেছি, যে আমরা দেখেছি যে দুইটা গ্রুপ হয়ে গেছিল, তারপর এর মধ্যে কম্প্রোমাইজ হয়েছে। কম্প্রোমাইজের ফসল ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটি। তো মার্কিন সংবিধানে মোট 60টি আর্টিকেল রয়েছে। প্রথম আর্টিকেলে হলো আইন বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় আর্টিকেলে সংবিধানের নির্বাহী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 3-এ বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 4-এ যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কিত বিষয় স্থান পেয়েছে। আর্টিকেল 5-এ সংশোধনের পদ্ধতি কি হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছে।
আর্টিকেল 6 ঋণ, জাতীয় সার্বভৌমত্ব এবং বিভিন্ন সরকারি পদের শপথ সম্পর্কিত আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ আর্টিকেল 7 অনুমোদন বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এই পর্যায়ে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক সংবিধানের সারা পৃথিবীকে দিয়েছে। এটা একটা ধ্রুপদী সংবিধান, যা পৃথিবীর বহু রাষ্ট্র এই সংবিধানটাকে অনুসরণ করে তাদের নিজেদের রাষ্ট্র কাঠামোটাকে ওভাবেই পরিচালনা করার ব্যবস্থা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনেক ক্ষেত্রে ইউনিক, যা পূর্বে ছিল না। সে এই জাতীয় অনেক ব্যবস্থা, বিধিবিধান এই মার্কিন সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন সংবিধানের শুরুতে একটা প্রস্তাবনা রয়েছে। এই প্রস্তাবনায় জনগণের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে উই দ্য পিপল অফ দ্য ইউনাইটেড স্টেটস in order to form a more perfect union, establish justice, ensure domestic tranquility, provide for the common defense, promote the general welfare, and secure the blessing of liberty to ourselves and our posterity, do ordain and establish this constitution for the United States of America. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই আইনের বিরুদ্ধে কোনো ধরনের আইন মার্কিন পার্লামেন্ট বা মার্কিন আইনসভা কংগ্রেস প্রণয়ন করতে পারে না। মার্কিন সংবিধান বিরোধী যে কোনো আইন হোক তা বাতিল বলে গণ্য হবে। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনন্য বৈশিষ্ট্য। তো এই সর্বোচ্চ আইন, এই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ পালন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের অন্যতম সংক্ষিপ্ত সংবিধান। 1787 সালে এই সংবিধানের আয়তন অনেক ক্ষুদ্র ছিল। ফিলাডেলফিয়া সম্মেলনে গৃহীত মূল সংবিধানের একটি প্রস্তাবনা সহ 7টি ধারা ছিল। পরবর্তীকালে বিভিন্ন সংশোধনের ফলে এর আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। 27 বার সংশোধন হওয়ার পরেও সংবিধানের সদস্য সংখ্যা 6000ও অতিক্রম করেনি। মার্কিন সংবিধানের সংক্ষিপ্ত হওয়ার কারণ হলো মার্কিন সংবিধান প্রণেতাগণ কেবল শাসন ব্যবস্থার মৌলিক নীতিসমূহ নির্ধারণ করেছিলেন, সংবিধানকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। এজন্য এটা একটা সংক্ষিপ্ত সংবিধান হিসেবে রয়েছে আর কি। এটা অবশ্যই একটা লিখিত সংবিধান এবং বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের অন্যতম সর্বপ্রাচীন লিখিত সংবিধান, যা এখনো বলবৎ আছে। 1787 সালে তৈরি এই সংবিধান বিভিন্ন দলিল লিপিবদ্ধ করা হয়। 1788 সালে এ অনুমোদিত হয় এবং 1789 সাল থেকে এটা কার্যকর হয়। অন্যান্য লিখিত সংবিধানের মতোই এই সংবিধান একটি নির্দিষ্ট সংস্থা কর্তৃক রচিত ও গৃহীত। মার্কিন শাসন পরিচালনা মৌলিক বিধি, পদ্ধতি, নিয়মকানুন, কেন্দ্র ও অঙ্গরাজ্যের ক্ষমতা, তাদের পারস্পরিক সম্পর্ক, সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা, তাদের সম্পর্ক এই সংবিধানে আলোচনা করা হয়েছে। আমরা শুরুতেই বলেছি মার্কিন সংবিধানের প্রস্তাবনায় জনগণের সার্বভৌমত্বের কথা স্বীকার করা হয়েছে। মার্কিন সংবিধান শুরু হয়েছে উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। এই কথাগুলো দ্বারা গণ সার্বভৌমত্বের স্বীকৃতি তাকে দেয়া হয়েছে এবং 1776 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণায় ন্যায়, নীতি ও অন্যান্য মৌলিক আদর্শের সাথে গণসার্বভৌমিকতার প্রতিষ্ঠার যে কথা বলা হয়েছে তা উপযুক্ত মর্যাদার সঙ্গে সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটি যুক্তরাষ্ট্রের সংবিধান বা একটা যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে দুটি সরকার থাকে, কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্যের সরকার সমূহ। এখানে এই কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্যের সরকার সমূহের মধ্যে যে ক্ষমতার বিভাজনটা, এটা সাংবিধানিক ভাবে হয়ে থাকে। সংবিধানের মাধ্যমেই এটা যার যার ক্ষমতাটা ভাগাভাগি করে দেওয়া হয়। তো নাগরিকরাও এখানে কেন্দ্রের প্রতিও আনুগত্য যেমন দেখান, তেমনি অঙ্গরাজ্যের যে সরকার তার প্রতিও আনুগত্য দেখান।
এখানে আমরা দ্বৈত আনুগত্যের বিষয়টা মার্কিন সংবিধানে আমরা দেখি। এটা মার্কিন সংবিধানের অন্য একটা বৈশিষ্ট্য। মার্কিন সংবিধান ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি থেকে গ্রহণ করেছে। এজন্য সংবিধান ক্ষমতাকে এমন ভাবে বন্টন করে দিয়েছে যে সরকারের কোনো বিভাগ অন্য কোনো বিভাগের কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে। আমরা জানি যে সরকারের 3টি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। মার্কিন সংবিধান এটা এনশিওর করেছে যে একই ব্যক্তি একাধিক বিভাগের সদস্য যাতে না হতে পারে। যার যার ক্ষেত্র থেকে যার যার বিভাগের স্বতন্ত্রতা এবং স্বাধীনতা বজায় রেখে কাজ করার বিষয়টা মার্কিন সংবিধান নিশ্চিত করেছে। মার্কিন সংবিধান প্রণেতারা এই জন্য বলা হয় যে মন্টেস্কু দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। অনেকে বলেন যে মার্কিন সংবিধান হলো মন্টেস্কুর স্পিরিট অফ লজ এর একটা ক্ষুদ্র সংস্করণ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধানের অনন্যতা বা অন্যান্য সংবিধানের থেকে এই জিনিসটা একটা নতুনত্ব দিয়েছে, যা পরবর্তীতে বিশ্বের অনেক দেশে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটাকে গ্রহণ করেছে। নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি মার্কিন সংবিধানের আরেকটি অনন্য দিক। আমেরিকান সংবিধান ক্ষমতা স্বতন্ত্রীকরণের পাশাপাশি নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে সরকারের বিভাগগুলো পরস্পর সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। এজন্য রাষ্ট্রপতিকে কিছু আইন ও বিচার সংক্রান্ত কাজ দেওয়া হয়েছে, আবার সুপ্রিম কোর্টে কিছু প্রশাসনিক ও আইনগত ক্ষমতা দিয়েছে। তদ্রূপ আইন বিভাগকেও কিছু বিচারিক ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা বা নির্বাহী ক্ষমতা দিয়েছে। অর্থাৎ এখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ পরস্পরকে যাতে একটা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটা ধরনের, এবং নিয়ন্ত্রণ করে তাদের ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য নিয়ে আসতে পারে, সেই নীতিটা এস্টাবলিশ করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই মার্কিন সংবিধান মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। মার্কিন সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রের জনগণ কর্তৃক নির্ধারিত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানের 2য় ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে মার্কিন শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা ন্যস্ত থাকায় রাষ্ট্রপতির একক শাসন ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এই ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান হিসেবে কাজ করে থাকেন। উনি রাষ্ট্রপ্রধান হিসাবে যেমন ভূমিকা রাখছেন এবং সরকার প্রধান হিসেবে উনি কি ভূমিকা রাখছেন। ওনার নামে রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং উনিই পরিচালনা করতেছেন। মন্ত্রিসভা ওনার জন্য সহায়তা করার জন্য একটা মন্ত্রিসভা রয়েছে, কিন্তু এই মন্ত্রিসভা ওনার আজ্ঞাবহ কর্মচারী মাত্র। উনি মন্ত্রিসভার সদস্যরা ওনার যতদিন আস্থাভাজন থাকবেন ততদিন তাদের পদে থাকতে পারবেন। উনি যদি কারোর প্রতি রুষ্ট হন, কাউকে যদি না রাখতে চান, তাহলে উনি আর মন্ত্রী থাকতে পারেন না। মন্ত্রীরা রাষ্ট্রপতির নিকট তাদের কাজকর্মের জন্য দায়বদ্ধ, আর অন্যদিকে রাষ্ট্রপতি তার জনগণের নিকট তার কাজের জন্য দায়বদ্ধ। রাষ্ট্রপতি আইন বিভাগের সাথে কোনো ধরনের জবাবদিহিতা করেন না। এটা একটা অনন্য ব্যবস্থা। মানে বিশেষ করে আমরা দেখেছি যে ব্রিটিশ যে ব্যবস্থা, ওই ব্যবস্থার তুলনায় এটা একটা ডিফারেন্স, একটা ভিন্ন একটা ধারার শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষের নাম হলো প্রতিনিধি সভা এবং উচ্চকক্ষ হলো সিনেট। এবং প্রতিনিধি সভার সদস্য সংখ্যা হলো 435 এবং সিনেটের সদস্য সংখ্যা হলো 100 জন। আমরা জানি যে এর আগে আমরা দেখেছি যে ব্রিটেনে যে আইনসভা রয়েছে, উচ্চকক্ষ অনির্বাচিত বা নিম্নকক্ষ নির্বাচিত। এখানে উভয় কক্ষই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার একটা অনন্য দিক। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উচ্চকক্ষ সিনেট, এটা যথেষ্ট শক্তিধর একটা কক্ষ, যথেষ্ট শক্তিশালী একটা কক্ষ, যেটা আমরা ব্রিটেনের তার কাউন্টার পার্ট যে ব্রিটেন রয়েছে, সেই ব্রিটেনের যে লর্ডসভা, ওই লর্ডসভার চেয়ে অনেক বেশি ক্ষমতা সে
চর্চা করে থাকে। এটা এটা বিশেষ করে এটা নির্বাচিত হওয়ার জন্যই এটা সম্ভব হয়েছে। এছাড়া এই প্রতিনিধি সভার সদস্যরা আমরা জানি নির্বাচিত হয় মাত্র 2 বছরের জন্য, আর অন্যদিকে সিনেটের সদস্যরা নির্বাচিত হয় 6 বছরের জন্য। এই বিষয়টা, এই যে তাদের মেয়াদকালটা, এই মেয়াদকালটার পার্থক্যটাও এই সিনেটকে একটি ক্ষমতাধর কক্ষে পরিণত করতে সহায়ক হয়েছে। অনেকেই বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এই জন্য পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী উচ্চ কক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত রয়েছে, সর্বোচ্চ আদালত হলো যুক্তরাষ্ট্রীয় আদালত। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার সমূহের মধ্যকার বিরোধ মীমাংসার জন্য প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ আদালত। যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধান সম্মত উপায়ে কেন্দ্র ও প্রদেশের মধ্যে যে কোনো বিরোধ মীমাংসায় সর্বোচ্চ কর্তৃপক্ষের ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র আদালত সারা দেশের যুক্তরাষ্ট্রের বিষয়গুলো মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এবং যুক্তরাষ্ট্র বিচারালয়ের প্রাধান্য মার্কিন সংবিধানের একটি অনন্য বৈশিষ্ট্য। মার্কিন সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্র আদালতের প্রাধান্যের স্বীকৃতি হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর মধ্যে সাংবিধানিক কোনো বিষয়ে মতপার্থক্য দেখা দিলে সুপ্রিম কোর্টই তা ব্যাখ্যা করে এবং সেই ব্যাখ্যা চূড়ান্ত বলে গণ্য হয়। তাছাড়া মার্কিন নাগরিকদের মৌলিক অধিকার রক্ষক এবং সংবিধানের অভিভাবক হিসেবে মার্কিন সুপ্রিম কোর্টের কৃতিত্বপূর্ণ ভূমিকার জন্য অনেকেই আইনসভার তৃতীয় কক্ষ বলে মার্কিন বিচার বিভাগকে অভিহিত করার পক্ষপাত। তো মার্কিন যুক্তরাষ্ট্র বিচারালয় তার যে ক্ষমতা, যে যুক্তরাষ্ট্রের যে ক্ষমতাটা, বিশেষ করে আমরা যেটা বলি যে বিচার বিভাগের পর্যালোচনা করার ক্ষমতা, এই পর্যালোচনা করার ইউনিক ক্ষমতার কারণেই মূলত তার এই প্রাধান্যটা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। সরকারি চাকরির বাগবাটোয়ারা, এটাকে ইংরেজি নাম স্পয়েলও বলা হয়। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নতুন রাষ্ট্রপতি আসেন, তিনি কতগুলো গুরুত্বপূর্ণ সরকারি পদে নিজ দলের সমর্থনকারী লোকদেরকে নিয়োগ করে থাকেন এবং পূর্বতন রাষ্ট্রপতির শাসনামলে ওই পদাধিকারীদেরকে নবাগতদের জন্য পদত্যাগ করতে হয় এবং সরকারি চাকরির সুযোগ ও সুবিধার এই ভাগবটোয়ারা ব্যবস্থাকে স্পয়েল সিস্টেমও বলা হয়। অর্থাৎ এখানে অনেকগুলো পদ রয়েছে, যে উচ্চপদস্থ পদগুলো এটা স্থায়ী বেতনভুক্ত নয়, এরা রাষ্ট্রপতির আস্থার উপর নির্ভরশীল। এমন প্রচুর চাকরি রয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিক বিষয়। অনেকে আবার এই ব্যবস্থাটাকে অনেক সমালোচনা করেন যে এটার মাধ্যমে একটা প্রফেশনালিজম তৈরি করা হয় না, এটার মাধ্যমে এই রাষ্ট্রপতি তার অন্যদেরকে প্রভাবিত করতে পারেন। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় এই স্পেল সিস্টেমটা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে সর্বপ্রথম নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের মধ্যে সংযুক্ত করেছেন, তবে মূল সংবিধান চালু হওয়ার সময় তার মধ্যে মৌলিক অধিকার ছিল না। এ কারণে অনেক অঙ্গরাজ্য তা অনুমোদন করেনি। তাই সংবিধান প্রবর্তনের অব্যাহতির পরই 1791 সালে প্রথম 10টি সংশোধনীর মাধ্যমে এই মৌলিক অধিকারগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এখানে এই মৌলিক অধিকারগুলোর মধ্যে বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, অস্ত্র রাখার স্বাধীনতা গুলো অন্তর্ভুক্ত এবং ধর্ম পালনের স্বাধীনতা, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা অনন্য বিষয়। মৌলিক অধিকারগুলো মার্কিন সংবিধানে শুরুতে না থাকলেও পরে প্রথম 10টা সংশোধনীর মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিদ্যমান। এই মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্বীকৃত হয়েছে। একজন নাগরিক রাষ্ট্রের নাগরিক, তেমনি প্রদেশের নাগরিক। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, নিউ ইয়র্কের বসবাসরত একজন নাগরিক একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তেমনি অঙ্গরাজ্য নিউ ইয়র্কের নাগরিক। তাই আমরা জানি এই বিষয়টি নিয়ে অনেক ক্ষেত্রে দ্বৈত আনুগত্য দেখাতে হয়।
দ্বৈত আনুগত্য দেখালে যদি কন্ট্রাডিক্ট করে তাহলে কি হবে, এটা নিয়েও অনেকের মধ্যে এটা মতবিরোধ দেখা দেয়। আমরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গৃহযুদ্ধ চলাকালীন সময় আমরা এই কোশ্চেনটা রাইজ করতে দেখি। এই কোশ্চেন সলভও করা হয়েছে, যে আমরা দেখেছি যে একজন নাগরিক যিনি দক্ষিণের নাগরিক, সে উত্তরের যে দাবি বা এই যে কৃতদাস প্রথা বহাল রাখার দাবি, উত্তরের যে দাবি যে কৃতদাস প্রথা বাতিল করার দাবির পথে একমত, বাট কিন্তু তার দক্ষিণের যে সরকার ছিল সে সরকার এই ব্যবস্থাটাকে বহাল রাখার জন্য আগ্রহী ছিল। এই কারণে উভয়ের মধ্যে সংঘাত এবং যুদ্ধ যখন হয়, গৃহযুদ্ধ যখন লাগে, তখন এই নাগরিক স্বাভাবিক মানে তার আনুগত্যের কোশ্চেনটা একটা বিরাট হয়ে দাঁড়ায় যে সে কার প্রতি আনুগত্য দেখাবে। উনি তার নিজের বিবেক বোধ দিয়ে সে বলল যে তার ইমিডিয়েট গভর্নমেন্ট বা দক্ষিণের সরকারের প্রতি সে তার আনুগত্যটা দেখায়। পরবর্তীতে এই বিষয়টার সমাধান করা হয়েছে, যদি এই ধরনের দেখা দেয় যে কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্য সরকারের মধ্যে এটা নাগরিকের আনুগত্যের প্রশ্নটা বিরোধ দেখা দেয়, তখন নাগরিক অবশ্যই কেন্দ্রীয় সরকার মানে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আনুগত্য দেখাবে। এই বিষয়টা স্বীকৃত হয়েছে। অঙ্গরাজ্যের ভৌগোলিক অখণ্ডতা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ একের অধিক প্রদেশ একত্রীকরণ বা কোনো প্রদেশ ভেঙে একাধিক প্রদেশ সৃষ্টি করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য এর অখণ্ডতা নিশ্চিত করা হয়েছে, যে এটা বড় করা যাবে না, এটাকে ছোটও করা যাবে না, যেভাবে আছে ঠিক ওইভাবে এটাকে অবিকল রাখতে হবে। মার্কিন সংবিধান ব্যবস্থার অনন্য একটা বৈশিষ্ট্য হলো দ্বিদল ব্যবস্থা। যদিও মার্কিন সংবিধানের মধ্যে দল ব্যবস্থার কথা বলা হয়নি, শুরুতে এই যারা সংবিধান প্রণেতারা ছিলেন, বিশেষ করে জর্জ ওয়াশিংটন, প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন এই দল ব্যবস্থার চরম বিরোধী ছিলেন, এবং তা সত্ত্বেও উনি থাকাকালীন সময়ে দুইটা দলের আমরা প্রাধান্য দেখি, দুইটা দলের উদ্ভব হতে দেখি। পরবর্তীতে মার্কিন শাসন ব্যবস্থায় দল ব্যবস্থায় দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের আবির্ভাব হয়, তবে দুইটা দল প্রাধান্য বিস্তারকারী দুইটা দল আমরা এই পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকে আমরা বর্তমান পর্যন্ত দেখি। বর্তমানে প্রধান বিস্তারকারী দুইটা দল হলো রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেট পার্টি। বর্তমানে যে রাষ্ট্রপতি রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, উনি রিপাবলিকান পার্টির সদস্য। এর আগের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, উনি ডেমোক্রেট পার্টির সদস্য ছিলেন। তো এভাবে হয় এই রিপাবলিকান পার্টি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন, অথবা কংগ্রেসের যে উভয় কক্ষে ওনারা প্রভাব বিস্তার করেন, অথবা ডেমোক্রেট পার্টি করেন। একদল যদি মানে প্রভাব বিস্তার করে, অন্যদের স্বাভাবিকভাবে মাইনরিটি হিসেবে ভূমিকা রোল প্লে করে। একদল যদি রাষ্ট্রপতি হয়, অন্য দল স্বাভাবিকভাবে সে বিরোধী দলের ভূমিকা পালন করে। মূলত এই কংগ্রেসের যে দুইটা কক্ষ আছে, ওই দুইটা কক্ষের মধ্যে। মার্কিন সংবিধান সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। মার্কিন সংবিধানের দুইটা ধারা আছে, দুইটা দিক রয়েছে। একটা দিক হলো সংবিধান প্রস্তাব উত্থাপন, আর একটা দিক হলো সংবিধান প্রস্তাব অনুমোদন। সংবিধান প্রস্তাব উত্থাপনের ক্ষেত্রে আমরা দেখি যে কংগ্রেসের উভয় কক্ষ অর্থাৎ সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের উপস্থিত সদস্য সংখ্যার 2/3 সমর্থনে প্রস্তাবটা উত্থাপন করতে হয় বা প্রস্তাবটা আনতে হয়। অথবা আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলো রাজ্যসমূহের আইনসভার আর 2/3 অনুরোধে। আমরা জানি 50টা রাজ্য রয়েছে, এর 2/3 অনুরোধ ক্রমে কংগ্রেস কর্তৃক আহত একটা সভা দ্বারা এই প্রস্তাবটা উত্থাপন করা যায়, যে কোনো সংবিধান সংশোধন প্রস্তাব উত্থাপন করা যায়। এই সংবিধান প্রস্তাবটা অনুমোদন আবার এই দুই ধরনের হয়। দুই ধরনের অনুমোদন হয়। এক হলো আমরা জানি যে অঙ্গরাজ্যের সময় 50টা অঙ্গরাজ্য রয়েছে, এই 50টা অঙ্গরাজ্যের মধ্যে এর যে আইনসভা রয়েছে, এই আইনসভার 3/4 দ্বারা এটা অনুমোদিত হতে হয়। এবং এই তিনটা মানে এই 3/4 38টা রাজ্যের আইনসভার দ্বারা অনুমোদিত হলেই দেন এই সংবিধান সংশোধন প্রস্তাবটা
পাশ হবে বলা হয়, এবং অথবা অঙ্গরাজ্য সভার যে আহত সম্মেলন, সেই সম্মেলনের 3/4 দ্বারা এই সংবিধান প্রস্তাবটা উত্থাপন করতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন সংবিধানটা একটা জটিল সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। খুবই পরিবর্তনটা এত সহজ, অনেক কঠিন একটা পদ্ধতি। এত কঠিন পদ্ধতি অনুসরণ করে এই সংবিধান সংশোধন খুব কমই করা যায়। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান আমরা দেখেছি যে প্রায় 230 বছরের মধ্যে এটা খুবই কম সংশোধন হয়েছে। এটা মাত্র 27 বার হয়েছে। এর মধ্যে প্রথম 2 বছরে আমরা দেখছি 10টাই সংশোধন হয়েছে, আর বাকি প্রায় 228-29 বছরে এটি মাত্র 17 বছর 17টি সংশোধনী পাশ হয়েছিল। এতে এতে আমরা দেখি যে মার্কিন সংশোধন একটা খুব জটিল সংশোধনী। আর সর্বশেষ 2020 সাল পর্যন্ত 27 বার সংশোধন করা হয়, এবং সর্বশেষ সংশোধনীটা আনা হয় 1992 সালে। মার্কিন প্রধান সংশোধনীটি ছিল হলো জনগণের মৌলিক অধিকার সংক্রান্ত, এবং যার অর্থ হলো স্বাধীনভাবে জনগণ মত প্রকাশ করবে এবং সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত। এবং দ্বিতীয় সংশোধনীটি ছিল রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর গঠন, এবং যা হবে অঙ্গরাজ্যের অনুমোদন সাপেক্ষে, এবং জনগণের অস্ত্র রাখা ও বহন করার অধিকার এই সংশোধনীতে দেওয়া হয়। তৃতীয় সংশোধনীটি ছিল কোয়ার্টারিং অফ সোলজার সংক্রান্ত, এবং কোনো মালিকের বাড়িতে সৈন্য সমাবেশ করা আইনসম্মত দিকগুলো এতে সন্নিবেশন করা হয়। এবং চতুর্থ সংশোধনীটি ছিল নাগরিকের জীবন ও নিরাপত্তা বিধান করা এবং বিনা বিচারে কাউকে আটক রাখা সংবদ্ধ। এবং পঞ্চম সংশোধনীটি ছিল সেনাবাহিনী, রক্ষী বাহিনী ও নৌবাহিনী কর্তৃক একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার আটক করে তার ব্যক্তি জীবনের স্বাধীনতা থেকে কোনো ক্রমে বঞ্চিত করা যাবে না, এই সম্পর্কিত একটা সংশোধনী আনা হবে। এবং ষষ্ঠ সংশোধনীটি ছিল মূলত জুরি সংক্রান্ত, যার মূল বক্তব্য ছিল সকল ফৌজদারি মামলার অপরাধী রাজ্য ও জেলার নিরপেক্ষ জুরি কর্তৃক দ্রুত ও একান্ন বিচারের অধিকার পাবে। এক্ষেত্রে অপরাধীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী থাকতে হবে। তো এবং সপ্তম সংশোধনীটি ছিল জুরি কর্তৃক প্রদত্ত যে কোনো রায়কে অপর কোনো আদালত দ্বারা পরীক্ষা করা নিষিদ্ধ করা হয়। অষ্টম সংশোধনের মূল কথা ছিল অতিরিক্ত জামিনের প্রয়োজন হবে না বা অতিরিক্ত জরিমানা আরোপ করা যাবে না এই সম্পর্কিত, এবং কোনো আসামির উপর নিষ্ঠুর বা অস্বাভাবিক শাস্তি আরোপ করা যাবে না এই সম্পর্কিত। এবং নবম সংশোধনীটি ছিল যুক্তরাষ্ট্রের সরকারকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই যেসব ক্ষমতা সংবিধান অনুযায়ী দেওয়া হয়নি, সেই ক্ষমতাগুলো জনগণ কর্তৃক সংরক্ষিত থাকবে বলে বলা হয়। এবং দশম সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সরকারকে প্রদত্ত ক্ষমতার চর্চা, যে ক্ষমতা সংবিধান অনুযায়ী দেওয়া হয়েছে তার চর্চা করবে বলে নিশ্চিত করা হয় বলা হয়। এবং একাদশ সংশোধনীতে 1789 সালের সংশোধনী রাজ্যের ভেতর এবং বাইরে নাগরিকের ব্যাপারে বিচার বিভাগীয় ন্যায়পরায়ণতার বিষয়টি উল্লেখ আছে। কোনো একটি রাজ্যের নাগরিক অপর কোনো রাজ্যের বিরুদ্ধে অভিযোগ আনবে না, এবং বিদেশি রাষ্ট্রের নাগরিক অথবা প্রজাদের ব্যাপারেও একই নীতি প্রযোজ্য হবে বলে সংশোধনী আনা হয়। দ্বাদশ সংশোধনীটি ছিল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে বলা হয়েছে যে একই রাজ্য থেকে এই দুটি পদের প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, এবং তাদের নির্বাচকগণ স্ব এলাকায় মিলিত হবেন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সপক্ষে ভোট প্রদান করবেন। 1865 সালে আনিত এই তৃতীয় ত্রয়োদশ সংশোধনীটি একটা গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল। এর মূল প্রতিবেদ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রে অথবা এর এলাকাভুক্ত কোনো স্থানে দাসপ্রথা প্রচলিত থাকতে পারবে না, তবে এর অপরাধের জন্য শাস্তি হলে তা প্রয়োগযোগ্য হবে না। চতুর্দশ সংশোধনীতে আনা হয় 1868 সালে। এই সংশোধনী কয়েকটি ধারা এখানে নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর হলো যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রের যে কোনো রাজ্যে জন্ম লাভকারী যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবেন। 2, জনসংখ্যা অনুযায়ী বিভিন্ন রাজ্যের প্রতিনিধি সমানভাবে ভাগ করতে হবে। 21 বছর বয়স্ক ভোটারদের ভোটাধিকার অন্যায়ভাবে ক্ষুণ্ণ করা যাবে না। 3, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি সিনেট হতে আরম্ভ করে নিম্ন
কোনো পদে, সরকারি পদে নির্বাচনের জন্য বিবেচিত হতে পারবেন না। এবং চাকরি থেকে অবসরপ্রাপ্তদের সরকারি ঋণ ও ভাতা নিশ্চিত করতে হবে। এবং পঞ্চদশ সংশোধনী অনুযায়ী 1770 সালের এই সংশোধনীতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হয়। এবং ষোড়শ সংশোধনীতে 1930 সালে প্রণীত এই সংশোধনীতে বলা হয় আয়ের উপর কর ধার্য ও আদায় করার ক্ষমতা কংগ্রেসের উপর থাকবে। এ দায়িত্ব পালনে কংগ্রেস বিভিন্ন রাজ্যের মধ্যে ভাগাভাগি অথবা সংখ্যা গণনার বিষয়ে বিবেচনা করতে বাধ্য থাকবে না। সপ্তদশ সংশোধনীতে বলা 1913 সালে আনিত এই সংশোধনীতে সিনেট নির্বাচনের সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বলা হয়েছে যে প্রতিটি রাজ্য থেকে 2 জন করে সিনেটর নিয়ে সিনেট গঠিত হবে। সিনেটরগণ জনগণ কর্তৃক 6 বছরের জন্য নির্বাচিত হবেন। প্রত্যেক সিনেটর একটি করে ভোট থাকবে এবং প্রতিটি রাজ্যে নির্বাচকদের যথাযথ যোগ্যতা থাকতে হবে। এবং অষ্টাদশ সংশোধনী 1919 সালে আনা হয়। এই সংশোধন অনুযায়ী মাদকদ্রব্য উৎপাদন, বিক্রয় অথবা পরিবহন নিষিদ্ধ অথবা এইসব দ্রব্যের আমদানি কিংবা রপ্তানিও নিষিদ্ধ করা হয়। 19তম সংশোধনী আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনী, যেটার মধ্যে লিঙ্গের ভিত্তিতে ভোটাধিকার অস্বীকার করা তাকে নিষিদ্ধ করা হয়। এবং 20তম সংশোধনী অনুযায়ী 1933 সালে আনিত এই সংশোধনী অনুযায়ী কয়েকটা দিক নিচে আলোকপাত করা হলো। 1, জানুয়ারি মাসের 20 তারিখের দুপুরে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ক্ষমতার মেয়াদ শেষ হবে। সিনেটর এবং প্রতিনিধিদের সদস্যদের মেয়াদ শেষ হবে জানুয়ারি মাসের 3 তারিখ দুপুরে। এবং প্রতি বছর অন্তত একবার কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হবে। আইন বিভাগ কর্তৃক অন্য কোনো সেবা ধার্য না হলে এই সভা জানুয়ারি মাসের 3 তারিখের দুপুরে আরম্ভ হবে। ধারা 2 অনুযায়ী প্রতি বছর অন্তত একবার কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হবে। আইন দ্বারা কোনো দিন যদি সুনির্দিষ্ট দিন ধার্য না করা হয় তাহলে এই সভাটা জানুয়ারি মাসের 3 তারিখ দুপুরে আরম্ভ হবে। আর ধারা 3 অনুযায়ী রাষ্ট্রপতি মারা গেলে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলা হয়। এবং উভয় দায়িত্ব পালনে ব্যর্থ হলে বা মারা গেলে কংগ্রেস সিদ্ধান্ত নেবেন কে রাষ্ট্রপতি হবে, এটা নির্দিষ্ট করা হয়। 21তম সংশোধনী 1933 সালে আনা হয়। এই সংশোধনীতে আইন অমান্য করে মাদকদ্রব্য বহন, আমদানি অথবা সরবরাহ ও বন্টন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়। 22তম সংশোধনী আনা হয় 1950 সালে। এই সংশোধনীর মাধ্যমে একই ব্যক্তির দুবারের বেশি নির্বাচিত হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা কার্যকর করা। এবং 23তম সংশোধনী আনা হয় 1961 সালে। এই সংশোধনীতে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলীর সংখ্যা নির্ধারণ করা হয়। 24তম সংশোধনী আনা হয় 1964 সালে। এই সংশোধনী অনুযায়ী কর পরিশোধ না করার কারণে ভোটাধিকার খর্ব না করার সিদ্ধান্ত গৃহীত হয়। 25তম সংশোধনী 1967 সালে আনিত হয়। এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতির অপসারণ, মৃত্যু অথবা পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত কে হবে সে ব্যাপারে বিশদ বর্ণনা দেয়া হয়। এবং 26তম সংশোধনী অনুযায়ী 1971 সালে আনিত এই সংশোধনী অনুযায়ী ভোটারদের সর্বনিম্ন বয়স 18 বছর নির্ধারণ করা হয়। 27তম সংশোধনী অনুযায়ী বর্তমান অধিবেশন চলাকালীন কংগ্রেস সদস্যদের বেতন বৃদ্ধির অনুমতি দেয় না। সংশোধনীর মাধ্যমে কংগ্রেসের সদস্যদের বেতন বৃদ্ধি বা হ্রাস করে এমন কোনো আইন প্রতিনিধিদের জন্য পরবর্তী আইনসভা শুরু না হওয়া পর্যন্ত কার্যকর হতে নিষেধ করা হয়েছে। এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনী। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং পরবর্তী আবার ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো।